স্বাধীনতা থেকে। কিন্তু ব্যারিস্টার ইমাম, আমরা যখন বার কাউন্সিলের থেকে আপনারা সনদ নেন তখন আপনারা তো আসলে এইটারও সনদ নেন, আপনারা তো আসলে যারা আইনজীবী আছেন তারা তো আসলে বিচারের এক্সটেন্ডেড হ্যান্ড, ল অফিসার অফ দ্য কোর্ট। তো আপনারা যদি স্বাধীনভাবে কাজ না করতে পারেন সেই বিচার তো আসলে খুব ভালো হওয়ার সম্ভাবনা মানে কমে যায়, কারণ আসলে আদালতকে তো সাহায্য করেন আইনজীবীরা এবং তারাও একটা কম্পিটেন্ট হ্যান্ড, মানে অবশ্যই মানে তাদের বাদ দেয়া, আমি মানে আপনাদের কাছে একটা বলা তো আসলে একটু, কারণ আপনারা এটা খুব ভালো করে জানেন যে আপনাদের সনদটাই এইটা যে আপনারা আসলে আদালতকেই সাহায্য করবেন বিচারটা পাওয়ার জন্য। এখন যদি কোনো কারণে আপনাদের বা জনাব তাজুল ইসলামের গতবারের অবস্থান থেকে যদি এইটা মনে হইতে থাকে যে তিনি আসলে আদালতকে ঠিক সিনসিয়ারলি সাহায্য করবেন না বা পার্শিয়ালি সাহায্য করবেন, এটা যদি মনে হয় তাহলে এটা একটা সমস্যাজনক কিনা? অ্যাবসলিউটলি, আপনি সঠিক কথা বলেছেন যে প্রথমে আমরা আইনজীবী হিসেবে আমরা অফিসার্স অফ দ্য কোর্ট, সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রাইমারিলি কোর্টের কাছে এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোর্টকে অ্যাসিস্ট করা আইনের ব্যাখ্যার মাধ্যমে এবং সাথে সাথে আমাদের ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করা। সো ওটা তো আছেই, এবং স্বাধীন একটা বিচার বিভাগ বা স্বাধীন যদি ট্রাইব্যুনাল আমরা চাই, অবশ্যই তার সাথে স্বাধীন ওয়ার্ডটা থেকে আমি যে ইউজ করব তা না, বাট তার সাথে আমাদের যে ওথটা নেওয়া হয়েছে, আমরা অ্যাডভোকেট যখন হয়েছি, আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে সেটা যে মেনে কাজ করে, সেটা যে মেনে প্র্যাকটিস করে, এমনই কাউকে আমাদের চিফ প্রসিকিউটর হিসেবে দরকার। সে বিষয়ে দ্বিমত পোষণ করার কোনো স্কোপ নেই। হ্যাভিং সেড দ্যাট, আমি যেটা বলছি যে উনি যথেষ্ট কম্পিটেন্ট ফর দিস পজিশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার মতো এখন পর্যন্ত, এটলিস্ট পদ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার চোখে কিছু পড়েনি। আপাতত সামনে গিয়ে যদি পড়ে তাজুল ভাইয়ের, তাহলে তাজুল ভাইকে কাঠগড়ায় দাঁড় করাবো, সেটা অন্য জিনিস, কিন্তু আমার চোখে পড়েনি। বাট হ্যাঁ, এই অপটিক্সটা নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে, কিন্তু সেখানে আমি বলবো যে একটু রিয়েলিস্টিক হওয়া দরকার। ওকে, কারণ আসলে তাদের মতো করে সিদ্ধান্ত দেয়া যাবে। ব্যারিস্টার রাশমি ম্যাম, আপনার কাছে একটু শুনতে চাই। জি জি, খালেদ ভাই একটু ভেঙে গেছিল। আপনি জিজ্ঞেস করছেন যে আমরা শেষের লাইনটা যে আমরা কি স্বাধীন বিচার বিভাগ চাই নাকি মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে, অর্থাৎ ডক্টর ইউনূস যেটা চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকরা একটা রায় দিবেন, এরকম একটা বিচার বিভাগ চাই কিনা, বা তাজুল ভাই যেটা চাবেন যে সেটা রায় দিবেন কিনা? জি জি, একেবারেই না। আমরা এমন একটা বিচার বিভাগ চাই যেটা পুরোপুরি স্বাধীন। আমরা তো ভুক্তভোগী, গত 15 বছর ধরে আমরা ভুক্তভোগী। যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে, এটার ভুক্তভোগী আমরা সবাই। এবং এটা আমরা চাক্ষুষ দেখেছি যে যদি সরকারের পছন্দ মতো রায় না হয়, যেরকম 16th অ্যামেন্ডমেন্টের রায়, যেটা 16th অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টের রায় হলো যে বিচারপতি প্রিসাইডিং জাজ ছিল, ওনাকে অ্যাপেলেট ডিভিশনে কখনো এলিভেট করা হয়নি, উনি হাইকোর্টে রিটায়ার করেছেন। তারপরে আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন 16th অ্যামেন্ডমেন্টের রায়টা দিল, ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো, এগুলো তো আমরা সব দেখেছি। এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ। জি ব্যারিস্টার ইমাম, আপনি এখন পর্যন্ত যে নিয়োগগুলি, জি ব্যারিস্টার ইমাম, এখন পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে, রাইট, সেটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার কি আমার করে, তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমার জানা মতে কিন্তু খসড়া বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে, এই প্রসিজারটা লে ডাউন করে। সো এটা যত তাড়াতাড়ি ফাইনালাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে, তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে, যেটা অত্যন্ত জরুরি। কারণ আমি বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমার লেখা প্রথম যে লিড স্টোরিতে আমার নাম ছিল, সেইটাও বিচারকদের নিয়োগের পালন বিধি নিয়েছিল। মানে ওই বিধি খসড়া হয়ে আসতেছে গত 26 বছর ধরে, আরো 26 বছর ধরেও এটা নিশ্চয়ই হতে পারবে যদি না সরকারের এটা সদিচ্ছা না থাকে। তাহলে আপনি বলতেছেন যে কিছু তাড়াহুড়ায় কিছু নিয়োগ হয়তো তড়িঘড়ি করে টাইমের প্রয়োজনে দিতে হয়েছে, কিন্তু আমি যদি প্রশ্নটা আরেকটু অন্যরকমভাবে বা অন্য পার্সপেক্টিভ থেকে করি, যে গত 15 বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে, আবার আওয়ামী লীগ সরকারের পতন 5 আগস্ট হয়েছে, বর্তমান সরকার দায়মুক্তি দিয়েছে 8 আগস্ট পর্যন্ত। তো
এইটা এই যে দায়মুক্তি সংস্কৃতিটা এটা পরবর্তী সময় বিচার বিভাগকে প্রভাবিত করবে কিনা, মানে সমস্তটা মিলেই তো সিস্টেম। আপনার কাছেও একটু শুনতে চাই, আপনার মন্তব্যের পরে আমি একটু জনাব তাজুল ইসলামের কাছে একই ব্যাপারটা একটু শুনতে চাইবো। ব্যারিস্টার রাশনা ইমাম। জি খালেদ ভাই, আমি আবারও কিন্তু ভেঙে যাচ্ছে। সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, এই ব্যাপারে কিন্তু ব্রড পলিটিক্যাল কনসেনসাস ছিল। পুরো দেশের সবাই, প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই এটা চাচ্ছিল। এরকম ব্রড পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে আনা একটা জিনিস যখন বাতিল করা হলো, কিভাবে হলো? বাতিল করা হলো আওয়ামী লীগ সরকারের আমলে। প্রথমে বাতিল করলো আপিল বিভাগের রায়ের মাধ্যমে, জাস্টিস খায়রুল হক ওনার রায়ের মাধ্যমে বাতিল করে দিল তড়িঘড়ি করে, এবং পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও বাতিল করা হলো সেকেন্ড বারের মতো। এবং এইটাও মানে খুব তড়িঘড়ি করে দেয়া একটা সংশোধনী। এবং এই পঞ্চদশ সংশোধনী আমার মতে মানে আমাদের সংবিধানের 142 অনুচ্ছেদে তো ক্ষমতাটা দেয়া আছে সংবিধানকে। আপনার কাছে কি মানে আপনি বিডিআর মিউটিনির কথা বলছেন? বিডিআর মিউটিনি সহ আর যে বয়ান, যে ধরেন বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, আবার এটা অবশ্য তাজুল ইসলাম খুব সুন্দর করে বলছেন যে সার্বভৌমত্ব তো আসলে দেশটাকে দখল করে হবে না, নানাভাবেও এটা হইতে পারে। আপনার টেকটাও একটু শুনি। জি জি, মানে এইটুকু বক্তব্যের সাথে তো আমি একমত যে দেশটাকে দখল করা ইজ নট দ্য অনলি ওয়ে। এছাড়া অন্যান্য বিভিন্ন ভাবে করা যায়। একটা দেশকে যদি আপনি ট্রেড এন্ড কমার্সের দিক থেকে ক্রিপল করে ফেলেন, তাহলেও কিন্তু এটা আমাদের সার্বভৌমত্বকে অ্যাটাক করা হবে। আমি যেটা জানতে চাইছিলাম যে আমরা এই কথাগুলি বলার সময় ফ্যাক্টস এন্ড ফিগার দেখে, স্ট্যাটিস্টিক্স দেখে আমরা বলতেছি কিনা গত 15 বছরের ট্রেড এন্ড কমার্স, তার আগে কারণ আমরা কিন্তু বরাবরই দেখেছি, যেমন ধরেন বিএনপি ভারতে গ্যাস পুরো একটা মানে বিবিয়ানার গ্যাস পুরোটাই রপ্তানি করে দিতে চেয়েছিল। ভারতকে তো আমরা যে সরকারি ক্ষমতায় আসুক তার আসলে এক ধরনের সুবিধা করতেই দেখি। তার সাথে তো একটা ইন্ডিয়া সাথে শেখ হাসিনা হয়তো বেশি করছে, কিন্তু আমরা তো হিস্টোরিক ভাবে তাই দেখি আসলে। মানে এটা আমরা কেন এটা বলবো না, মানে এখানে আমি একটা কথা বলি খালেদ ভাই, সেটা হচ্ছে গিয়ে আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে বাংলাদেশ তো আইসোলেটেড ভাবে এক্সিস্ট করতে পারে না। সো ভারত আমাদের শক্তিশালী প্রতিবেশী, এবং নানাভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক আজকের না, সেটা হিস্টোরিক্যালি বলেন, কালচারালি বলেন, ভাষাগতভাবে বলেন, ট্রেড এন্ড কমার্স বলেন, প্রত্যেকটা বর্ডার শেয়ারিং তো আমি বাদই দিলাম, আচ্ছা প্রত্যেকটা ভাবে কিন্তু ইন্টেগ্রালি কানেক্টেড এই দুটো দেশ। সো আমাদের ভারতকে যেরকম প্রয়োজন, ভারতেরও আমাদেরকে সেরকমই প্রয়োজন। সো আমাদের অ্যাটিটিউডটা রাইট নাও হওয়া উচিত একটা সুসম্পর্ক গড়ে তোলার, কাদা ছোড়াছড়ি না করে, মানে পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকানো উচিত। কোন ধরনের দিলেন যে ওনাদের সাথে মিডিয়া থেকে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন, সরকারের সাথে ভারতের সেই ক্যাম্পেইনের কোনো সম্পৃক্ততা নেই। আচ্ছা, হয়তো আমরা এটা বিশ্বাস করি না এবং না করাটাই স্বাভাবিক, কারণ বেশিরভাগ এই ক্যাম্পেইন হয়েছে গদি মিডিয়াগুলো থেকে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওনারা যে এরকম একটা বক্তব্য এখন করছেন অফিশিয়ালি, এটা হয়তো একটা ইন্ডিকেশন যে সামনে গিয়ে ওনারাও একটা সুসম্পর্ক গড়তে চাচ্ছে বাংলাদেশের মানুষের সাথে, অ্যাজ অপোজ টু শেখ হাসিনার সাথে, মানে কোনো ব্যক্তি বা পার্টির সাথে। আচ্ছা, আমি খালি এতটুকুই বলবো খালেদ ভাই যে আমরা ফ্যাক্টসের ভিত্তিতে এর কথা এখন বলা উচিত এগিয়ে গিয়ে, অ্যাজ অপোজ টু পলিটিক্যাল রেটরিক অর এনিথিং এলস। জি, আমাদেরকে চ্যানেল 24 সরাসরি দেখাচ্ছিল। চ্যানেল 24 এখন টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য চলে যাবে। সেই কিন্তু না বিশ্ববিদ্যালয় ছাত্রে শিবিরের রাজনীতি আপনি কিভাবে দেখেন, এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা? না, আমি একটা প্রশ্ন করি, আসলে ছাত্রলীগের কথাটা এই 5 তারিখের পরে বা 20 তারিখ জুলাই মাস থেকে 10 তারিখ পর্যন্ত, মানে 5 তারিখ পর্যন্ত এই বছরের যে ভূমিকাটা, সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না। আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে ছাত্রলীগের কথাটা আপনি আনতে পারেন না। এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল, সেটা আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, আমরা হই যেই হই, তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেররিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায়, তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না। তাহলে আপনি তাকে ছাত্র লীগ বলে অ্যাজ ইফ ছাত্রদের রাজনীতিকে আমরা নিষিদ্ধ করতে যাচ্ছি না। তিনটা আলাদা প্রশ্ন, তিনটা আলাদা। আওয়ামী লীগ গত 15 বছর তিনটা আলাদা প্রশ্ন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত ছাত্রলীগের ভূমিকাটা কি ছিল? টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হেলমেট বাহিনী ছাড়া
তো যেই রাজনৈতিক দলের অবস্থান সেটা হবে। রাজনৈতিক দলের নামে ছিল ছাত্রদল সেম ছিল, শুধু কোথাও রাজনীতি করার নৈতিকতা রাখে না, নৈতিক অবস্থান থাকে না। ছাত্রদল সেম ছিল, নট নেসেসারিলি যে তাদেরটা। তো আপনি যদি মনে করেন, এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে, যেটা আমাদেরকে বললো, আমাদের ভাই সাকিব ভাই বললো, দায়িত্ব তো আমরা টেনে নিয়ে আসবো, উঠানোর দরকার নেই, বিচারের কথা দরকার নেই। যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই। আমাদের এখনো চোখে ভাসে এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে, ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো, তারা করেছে। তো আমার প্রশ্নটা হলো যে ছাত্রলীগের সাথে ছাত্র রাজনীতিকে আপনি মিক্স করতে পারেন না। আমি তিনটা আলাদা প্রশ্ন করছি, আমি তিনটা আলাদা প্রশ্ন করছি। কিন্তু ছাত্রলীগ তো রাজনীতিটা করে নাই, তারা গণহত্যার সাথে জড়িত। সো আওয়ামী লীগ তো নৈতিকভাবে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। শেষ করি, আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন, এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা, এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, পুলিশের সামনে দাঁড়িয়েছিল, স্বেচ্ছায় জেলে গিয়েছে, আজকে 2 মাস হয়ে গিয়েছে, কেউ ঘর থেকে বের হয়নি, কারণ তারা জানে তারা খুনি, তারা চোর, তারা লুটেরা, তারা গণতন্ত্র হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেগে গিয়েছে, তাদের ওই মোরাল পাওয়ারটা নাই, এই কারণে তারা ফেস করছে না। এই নেতারা, এই গ্রুপরা আজকে সিনিয়র যত নেতা দেখছেন, মাঝখানে এই যে নানক বলেন, রহমান বলেন, বা হানিফ বলেন, বা আমির হোসেন আমু, তোহাল আহমেদ, যাদেরকে বলেন, এরা এক সময় সরকার, স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনারা দেখেছেন রাজপথে। তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে? আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে? আজকে তারা কেন ছাত্রলীগ ঘোমটা দিয়ে চলে যাচ্ছে? বিকজ তারা জানে রাজনৈতিক দল না। জনাব আদরের রহমান একটা অফ টপিক, একটা মানে, কারণ এই প্রশ্নটা রিলেটেড, সেটা হচ্ছে যে জামাতে ইসলামীও তো আসলে 1971 সালে এই রকম একটা গণহত্যাকে যারা সমর্থন করেছিল, গণহত্যা যারা করেছিল তাদের সমর্থন করেছে, কিন্তু তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই। আপনি খুবই ভালো কথা বলছেন, এবং আমি আপনাকে ভেঙে দিই, আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা, জামাতে ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। জামাতের আমির যত এক্সপ্লেনেশন করছে, তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে যে তাদের জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা। সো জামাত ইসলামীর ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর আওয়ামী লীগ বিট্রেড উইথ দ্য পিপল, মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি, মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে, মানুষ 2008 সালে ভোট দিয়েছে, মানুষ, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল। জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল, এবং সেখানে তারা গণহত্যার সাথে জড়িত ছিল, এটা ছিল সেটা ছিল, সেটা তো আজকে তাদের এই অবস্থান। এবং আমরা জোট করেছি জামাতের সাথে, অবশ্যই আমরা জোট করেছি, কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি। সো কালকে ডেফিনেটলি, আজকেও আমি একটু ডিফার করি যে যেটা বললো যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী, উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন, আমার এটা মনে হয় না। এই জন্য মনে হয় না, তাহলে হয়তো এটা আরো প্ল্যান্ড হতো। উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন, গোপালগঞ্জের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির একজন, সে আবার ধমক দিচ্ছে, নেত্রী আপনি এটা ছেড়ে দেন, আপনি কাউকে দায়িত্ব দেন। অথবা বেলজিয়ামের একজন, যার সাথে 1988 সালে দেখা হয়েছে, তাকে বলা হচ্ছে যেতে। এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির চেয়ে। যে আওয়ামী লীগ এখন মানে আওয়ামী লীগের সভানেত্রী যখন এখানে কথা বলে এই লেভেলের লোক, আমি সিরিয়াসলি আমার মতামতটা বলি, আমার এখানে মতামত বলা দরকার, কিন্তু আমার এখনো এটা বিশ্বাস হয় না এটা মানে এটা এআই দিয়ে করা না, এটা অন্যভাবে করা, এখনো এটা বিশ্বাস হয় না। ঠিক আছে, এনিওয়েজ এটা নিয়ে আমরা কথা নাই। তাহলে আপনি আরেকটা কি জিজ্ঞেস করছিলেন খালেদ? আমি বলছিলাম যে গুজব ছড়ানো এবং গণমাধ্যমের সাথে গুজবের কোনো সম্পর্ক ছড়ায় যখন একটা সরকার ফার্মলি এস্টাবলিশ থাকে না, এবং বিরোধী যারা থাকে, গুজবটা যারা ছড়ায়, তারা যখন মনে করে যে না, এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে। এখন এটা দিস ইজ অন এয়ার, সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন। স্পেশালি আর্মি চিফ যখন বলেছেন যে 18 মাসে নির্বাচন, তখন অনেকে খুব রিয়াকশন দিয়েছেন যে না, এটা না, মানে আর্মি বলতেই পারে এই সরকার, আর্মির একটা বিরাট ভূমিকা ছিল। আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার, প্রশ্নই ওঠে না। তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে, এবং এখানে অনেকে আবার এটাকে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না আর্মির সাথে বেঁধে গিয়েছে? উপদেষ্টা এটা বলছে। আমার খুব জানতে ইচ্ছা করে, আমি মনে করি এই ধরনের কনফিউশন যখন হয়, তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক। এবং আমাদের যে অপোজিট পক্ষ, আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই, বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে। আপনি এটা ভুলে গেলে হবে না, আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে, 10 থেকে 15%। একটা বড় ভোট ব্যাংক আছে, বেশি পার্থক্য কেন আর করবে। কিন্তু যাই হোক, আমরা ওই আলোচনা না যাই, আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না। কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস
যে জেনে বুঝে, আপনার কথা যদি আমি সত্য ধরে নিই, জেনে বুঝে শুধু ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন, বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে, তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেটা সরাসরি বা খোলাখুলি স্বীকার না করে? আপনি কি মনে করেন যে উনি একটা আমি ওনাকে বেনিফিট অফ দ্য ডাউট দিতে চাই। উনি ইজ আ সিম্পল পারসন, উনি পলিটিশিয়ান না, উনি কথার এত মারপ্যাচ হয়তো বুঝতে পারছেন না, উনি হয়তো ওভার এক্সাইটেড, ওভারওয়েলমড হয়ে মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টার মাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন। হি ডাজন্ট মিন এনি হার্ম, আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে, কাউকে ছোট, কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি, আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এই কথাগুলি নিয়ে সবাই বলে আসছে। বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন, যেখান থেকে মাস্টার মাইন্ড বের হয়েছে, বিকজ উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15-20 ইয়ার্স এই পলিটিশিয়ানরা। আমি তাই বলার চেষ্টা করছি, আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দ্য বেনিফিট অফ দ্য ডাউট যে উনি সরল মনেই হয়তো বলছেন, উনি পলিটিশিয়ান না, কথার মারপ্যাচ হয়তো উনি অত এক্সপার্ট না, এই কারণেই বলছে। এটার মধ্যে আমি কোনো কুট বা কাউকে ছোট করা বা ওকে কারোটা দেখছি না, বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোকসম্যান থাকা উচিত এবং কথা বলার সময় হোমওয়ার্ক থাকা উচিত। আচ্ছা, আমরা আন্দালিব রহমান পার্থ, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য? আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার, টাইমলাইন, ঘড়ি কিছু দেখতে? আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন, বাট আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত, বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত, রাজনীতি দলের সাথে কথা বলা উচিত, ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয়, আমাদের সবচেয়ে বড় বিচার তো জাতি করে, আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে। সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য, এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে, বিকজ দে উইল বি কমিটেড টু দ্য পিপল। আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত, আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারে। তার জোটের সবাই মাইনাস, গত 2 মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফার সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা, বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন? শেষ প্রশ্ন। আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে, আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে, সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে। আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে, যেহেতু এই সরকারটা একটা গণঅভ্যুত্থানের পরে আসা সরকার, এই সরকার গণঅভ্যুত্থানটা করেছিল আওয়ামী লীগ তার দোসরের বিরুদ্ধে, তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না, জাতীয় পার্টির কোনো মায়া কান্না এখানে অ্যাকনলেজ করা উচিত না। বিকজ আওয়ামী লীগ যে এই 2-3টা টার্ম ইলেকশনে ছিল, সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সারা বছর কান্নাকাটি করেছে, রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আমরা আওয়ামী লীগ, এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করেছে। সো ইম্পসিবল, জাতীয় পার্টিকে প্রথম দিন থেকে এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না। জনাব আন্দালিব রহমান।